ট্রাম্প আক্রমণ করতে গিয়েও থেমে গেলেন। ইরান হুমকি দিল, হরমুজ বন্ধ, তেল বন্ধ, মানে পুরো অর্থনীতি বন্ধ। স্টক মার্কেট কাঁপছে, তেলের দাম বাড়ছে। তাই যুদ্ধ নয়, কৌশল বেছে নিল আমেরিকা। আপনার মতে কে জিতবে? কমেন্ট করে লিখুন। আসসালামু আলাইকুম। ফোর্থ ডাইমেনশনে আপনাদেরকে স্বাগত। 26 মার্চ আমাদের মহান বিজয় দিবস। সকলকে সংগ্রামী সালাম। এই ঐতিহাসিক দিনেই আমার চ্যানেলে প্রথম মাইলস্টোন 100 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। মাত্র 2 মাসের কম সময়ে আপনাদের এই সমর্থন আমার জন্য শুধু অনুপ্রেরণা নয়, এটি একটি দায়িত্বের স্মারক। আমি এখন বিশ্বাস করতে শুরু করেছি, আপনারা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে এক অনন্য মাত্রায় নিয়ে যেতে পারবেন, অবশ্যই পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার আবারও অনুরোধ করছি এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ব্যস্ততা থাকলে ফাস্ট ফরওয়ার্ড করে দেখুন, অন্যথায় ইউটিউবের অ্যালগোরিদমে ডিস্টার্ব হয়, সে মনে করে আপনি ভিডিওটি পছন্দ করছেন না। একটা গল্প দিয়ে শুরু করি। আমার ছোট নানা, মানে আমার নানার ছোট ভাই আব্দুল খালেক পণ্ডিত, আসলেই ওনার পাণ্ডিত্যের প্রশংসা না করা পারা যায় না। আমার নানা বলে বলছি না, আপনি এখনো কচুয়া থানার রহিমানগর বাজারে গিয়ে একটু বয়োজ্যেষ্ঠদের জিজ্ঞাসা করতে হবে, বাতাবাড়িয়ার খালেক পণ্ডিতকে আপনি জানেন কি? অ্যারাউন্ড 40 বছর আগের কথা বলছি। তিনি দিনের মায়া ত্যাগ করেছেন, কিন্তু প্রবীণদের মাঝে তার কর্মের জন্য আজও তিনি সজীব। 78 সালের কোনো একদিনের কথা। তার একটি ছোট্ট পড়ার ঘর ছিল, সেখানেই কথা হচ্ছিল। তিনি প্রচলিত কিছু বিষয় নিয়ে কথা বলছিলেন, দেশের দুর্ভিক্ষ, বন্যা, এগুলি নিয়েও তিনি কথা বলছিলেন, কারণ এগুলির জন্য মুজিবকে দায়ী করা হচ্ছিল। মানুষের মনে এমন একটি ভাবনা প্রচলিত ছিল। তিনি বলছিলেন, বন্যা, দুর্ভিক্ষ, ফসল হয়নি, এগুলি প্রাকৃতিক বিষয়, এর মাঝে কেন তোমরা মুজিবকে টেনে আনো? সেদিন তার কথায় আমি খুব কনভিন্সড ছিলাম। আজ নতুন কিছু ইতিহাস পড়ে কনফিউজড হচ্ছে। যেমন দাউদ আলাইহিসসালামের সময়ে তার কওমের লোকেরা যখন ব্যভিচারে লিপ্ত ছিল, তার ফলে সেই জাতির উপর আল্লাহর গজব নেমে এলো। এরকম আরো ঘটনা রয়েছে। কাজেই যে জাতির উপর আল্লাহর রহমত উঠে যায়, সেখানে বিভিন্ন বালা মুসিবত নেমে আসে। বর্তমানের সাথে পার্থক্য এখানে, নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর পাঠানো প্রেরিত মহাপুরুষ, সংস্কারক, রসুল, মহামানব। তিনি জাতিকে অনৈতিকতা পরিহার করে কল্যাণ পথে আসার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তারা তা কর্ণপাত করেনি। আর আমাদের নেতারা অনৈতিকতাকে কথার ফুলঝুরি দিয়ে বৈধতা দেন। কাজেই প্রাকৃতিক বিপর্যয় কেবলই প্রাকৃতিক বলে চালিয়ে দেওয়ার সুযোগ নেই, এগুলি আমাদের অর্জিত। আরেকটি ঘটনা বলি। আপনারা যাকে আট্রসির হুজুর বলে জানেন, বিশ্ব জাকের মঞ্জিলের হুজুর বলে জানেন, সেই দরবারে
প্রেসিডেন্ট জিয়া কয়েকবার গিয়েছেন তার দোয়া নেওয়ার জন্য। প্রেসিডেন্ট জিয়া অত্যন্ত অলি আল্লাহ ভক্ত মানুষ ছিলেন। তিনি একবার 1800 একবার প্রেসিডেন্ট জিয়া রহমানকে বলেছিলেন, বাবা, আপনি যে খাল কাটছেন এটা করে সমস্যার কতটুকু সমাধান করতে পারবেন? আকাশের দিকে তাকান, কোটি কোটি টন পানি ভাইসা বেড়াইতেছে। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে কাঁদেন, তিনি সহজেই আপনার সমস্যার সমাধান করে দিতে পারবেন। জিয়া রহমান বললেন, হুজুর, আল্লাহ কি আমার কথা শুনবেন? হুজুর বললেন, বাবা, আপনি দেশের বাদশাহ, আপনার কারণে দেশের রহমত নেমে আসবে, আবার গজবও আসতে পারে। কাজে নিজের নিশির শেষ ভাগে উঠেন, আল্লাহকে ডাকেন, তার কাছে কাঁদেন, অবশ্যই আল্লাহ পাক আপনার কথা শুনবেন। জনাব তারেক রহমান কি এমনি করে ভাবেন, নাকি প্রচলিত ধারার গা ভাসাবেন? চাঁদাবাজি, সন্ত্রাস, অবৈধ দখলদারিত্ব, মাদক সাম্রাজ্য সবই উপসর্গ মাত্র। মূল সমস্যায় হাত দিতে হবে, সেটি হচ্ছে রুলস অফ ল। বিচার ব্যবস্থাকে কার্যকর স্বাধীন করে দিন, স্বাধীনভাবে কাজ করতে দিন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করুন। হাসিনার গোলামেরা, তাবেদাররা যে কোনো কিছু হলেই বলতো নেত্রী এই, নেত্রী সেই, অর্থাৎ নেত্রী বন্দনা। বর্তমানেও কি আমরা তা থেকে বের হতে পেরেছি? তা তো দেখছি না। তারেক ভাই এটা চান, তারেক ভাই ওটা বলেন, অর্থাৎ নেতা তোষণ নীতি। হয়তো এখন শুরুবাদ মাত্র এই তোষণ নীতির। আগেও যা ছিল এখনও তাই। এমনি করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি হয় না, স্বৈরতন্ত্র তৈরি হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী না হলে যে লাউ সেই কদু পরিস্থিতিই হবে। দলে অনেক অন্ধরাই আমার এই সমালোচনা স্বাভাবিকভাবে নিতে পারবেন না। এর কারণ এটাই, আমরা এক মানসিক গোলামের জিঞ্জিরে বন্দী, তা থেকে আমরা বের হতে পারছি না। আমাদের এই মানসিক গোলামের জিঞ্জির ভাঙতে হবে, এটাই আমাদের বড় চ্যালেঞ্জ। আমাদের মননে ঢুকিয়ে দেওয়া হয়েছে আমেরিকা ইউরোপ থেকে ফালা সিস্টেম আমদানি করে দেশকে উদ্ধার করে ফেলব। এগুলো চরম ভণ্ডামি। আমাদের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ব্যবস্থা না হতে হবে আমাদের ভৌগোলিক অবস্থান, বিশ্বাস, সামাজিক রীতিনীতিকে আত্মীয়করণ করে। একটু ভাবুন, আমাদের দেশে নারী স্বাধীনতার মডেল কি হতে পারে? উন্নত দেশের মডেল দেখিয়ে আমাদের দেশের নারী স্বাধীনতা আর আমাদের দেশের নারীদের স্বাধীনতার মডেল কি এক হতে পারে? মাফ করবেন, একটু ভাবুন। আমরা যাদেরকে উন্নত মডেল হিসেবে দেখি, তাদের দেশের নারী স্বাধীনতা আর আমাদের দেশের নারী স্বাধীনতার মডেল কি এক হতে পারে? তাদের নীতি নৈতিকতা আর আমাদের নীতি নৈতিকতার ডেফিনেশন কি এক? যেমন মদ পান, পরনারীর সাথে সম্পর্ক, এসব বিষয়ে আমাদের সামাজিক রীতি ও বিশ্বাস আমাদের থেকে পুরো আলাদা, তাদের থেকে আমরা পুরো আলাদা। কাজেই তাদের মডেল আমদানি করে আমাদের এখানে এক জয়গাছই অবস্থা তৈরি হতে পারে এবং হচ্ছে, তা প্রমাণিত, আপনারা দেখছেন। তেমনিভাবে অর্থ ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা যাই বলুন না কেন, তা আমাদের মতো করে তৈরি করতে হবে, যাতে ভৌগোলিক অবস্থা, সমাজ ও কৃষ্টি বিবেচনায় থাকে।
তবে মূল দর্শন হবে সার্বজনীন, মানবতার কল্যাণে, দুর্বলের উপর সবল যেন অত্যাচার করতে না পারে, এক কথায় কল্যাণ রাষ্ট্র গঠন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা ইসরায়েলকে দিয়ে সকল অপকর্ম করিয়েছে তাদের আর্থ ও ভূরাজনৈতিক স্বার্থে। আজ সেই ইসরায়েল আমেরিকাকে দিয়ে খেলছে। তাদের অর্থনীতি আজ হুমকির মুখে। অনৈতিক অবস্থান নিলে এমনটিই হয়। আজ আপনাকে কিছু সুবিধা দিবে, কিন্তু আখেরে আপনার সর্বনাশ ঘটিয়ে ছাড়বে। কাতার ইউক্রেন যৌথ নিরাপত্তা সামরিক নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে গতকালকে। এবার ভাবুন যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। হরমুজ থেকে ইউক্রেন ছড়িয়ে পড়েছে, এদিকে সৌদি পাকিস্তান নিরাপত্তা সহযোগিতা, পাকিস্তানি এস্টাবলিশমেন্ট জনবিচ্ছন্ন। ইমরান খান থেকে বাঁচার জন্য তারা যে কোনো কিছু করতে তৈরি। বাবে মুন্দেব 12% তেলের সরবরাহ পথ। হুতিরা ইরান যুদ্ধে অলরেডি যোগ দিয়েছে। তারা বলছে, শেষ খবর পাওয়া পর্যন্ত ইরানি সেনা কমান্ডারদের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, তারা 5টি মার্কিন রিফুয়েলিং বিমানে হামলা চালিয়েছে। তাতে 2টা বিধ্বস্ত হয়েছে, বাকি 3টা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরা বলছে, কুয়েতের মাবারাক আল কাবির পোর্ট ও ইনফ্রাস্ট্রাকচারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তাতে হতাহত হয়নি, তবে অবকাঠামোগত ক্ষতি হয়েছে। তার আগে অন্য একটি পোর্টও একই ধরনের হামলা হয়েছে। কারা এই হামলা চালিয়েছে এ বিষয়ে কুয়েত মিনিস্ট্রি কিছুই বলেনি। ট্রাম্পের যুদ্ধ শর্ত সাপেক্ষে হামলা পিছিয়ে দিয়েছে, প্রথমত 48 ঘন্টার জন্য, অতঃপর আরো 10 দিনের জন্য। কিন্তু ইসরায়েল তার হামলা বন্ধ করেনি। ইরানের বিভিন্ন স্থাপনায় তাবড়তোড় হামলা করছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায়, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তারা হামলা করে যাচ্ছে। এটা একটা খেলা। ট্রাম্প সময় নিচ্ছে তার স্থল হামলা প্রস্তুতির জন্য। এরই মধ্যে হুতিরা ইসরায়েলে হামলা চালিয়েছে। আমি যখন এই ভিডিওটি করছিলাম গত রাতে, তখন সর্বশেষ দ্বিতীয়বার তারা ইসরায়েলে হামলা চালিয়েছে এবং তারা বলেছে এই হামলা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত ইসরায়েল তার হামলা বন্ধ না করে। তারা এটাও বলেছে তারা ইরানের সাথে কোঅর্ডিনেশনে এই হামলা চালিয়েছে। একটু বিশ্লেষণের দিকে যাই ঘটনা প্রবাহের।
এই সালের 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ শুরু করে। এক মাসেরও বেশি সময় পার করেছে। এই সংঘাত শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং এটি ধীরে ধীরে বহুমাত্রিক ভূ রাজনৈতিক সংকটের রূপ নিচ্ছে। যুদ্ধ শুরু হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও নেতৃত্ব কাঠামোর উপর আকস্মিক বিমান হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান শত শত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে। বর্তমানে যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট ইরানের হাজার হাজার টার্গেটে হামলা চালিয়েছে। ইরানের প্রায় 60 থেকে 70% সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করা হচ্ছে, কিন্তু বাস্তবে ইরানের এখনো উল্লেখযোগ্য মিসাইল সক্ষমতা রয়ে গেছে। অর্থাৎ যুদ্ধ শেষ দিকে নয়, বরং দীর্ঘমেয়াদী সংঘর্ষে পরিণত হওয়ার ঝুঁকি বাড়ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করছেন ইরানি শক্তি ভেঙে পড়েছে, বাস্তব চিত্র ভিন্ন। ইরান এখনো মিসাইল এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে এবং তাবড়তোড় বিভিন্ন দৃশ্যে দেখা যাচ্ছে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থাই ভেঙে পড়ছে। ইসরায়েলের ড্রোন এবং মিসাইল হামলা ঠেকাতে তারা হিমশিম খাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রেই পারছে না। ইসরায়েলে প্রতিদিনই সাইরেন বাজছে, এমনকি উপসাগরীয় দেশগুলো ও হামলার শিকার হচ্ছে এবং উপসাগরীয় দেশগুলির যেসব সামরিক স্থাপনা মার্কিনীদের ছিল, কার্যত সেগুলি অকেজ হয়ে পড়েছে। এছাড়া মিসাইলের ধ্বংসাবশেষে ইসরায়েল ও পশ্চিম তীরে পড়ে সাধারণ মানুষের জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। এটি দেখায় ইরানের প্রতিরোধ সক্ষমতা এখনো কার্যকর। এই যুদ্ধ এখন আর শুধু ইরান বনাম ইসরায়েল নয়, নতুন বাস্তবতা। ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলে হামলা শুরু করেছে। উপসাগরীয় দেশগুলো জড়িয়ে পড়তেছে। স্ট্রেইট অফ হরমুজে এর উত্তেজনা বাড়ছে। এর মধ্যে মন্দির বন্ধ হওয়ার উপক্রম তৈরি হয়েছে। হুতিরা হুমকি দিয়েছে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজার অস্থির, রয়টার রিপোর্ট করতেছে। অর্থাৎ যুদ্ধ এখন প্রক্সি প্লাস আঞ্চলিক প্লাস বৈশ্বিক পর্যায়ে পৌঁছে গেছে। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। প্রায় 1400 প্লাস ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছে, শত শত শিশু নিহত, হাসপাতাল, স্কুল, অসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ? এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। তেলের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। স্ট্রেইট অফ হরমুজ ও বাবি মন্দির বন্ধ হওয়ার আশঙ্কা। বৈশ্বিক সরবরাহ চেইন বিচ্ছিন্ন। এর প্রভাব সরাসরি পড়বে উন্নয়নশীল দেশগুলোর উপর, বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আফ্রিকায়। এই যুদ্ধের পেছনে শুধু সামরিক কারণ নেই, বরং এটি ক্ষমতার লড়াই। যুক্তরাষ্ট্র চায় মধ্যপ্রাচ্যে তার আধিপত্য ধরে রাখতে। ইসরায়েল চায় তার বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠন করতে। ইরানের সক্ষমতা
ধ্বংস করতে, মধ্যপ্রাচ্য যেন কেউ তার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা না রাখে। ইরান চায় প্রতিরোধ ও প্রভাব সার্বভৌমত্ব বজায় রাখতে। এই সংঘাত আসলে মার্কিন হেজেমনি বনাম প্রতিরোধ এর যুদ্ধ। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে তিনটি সম্ভাবনা দেখা যায়। যুদ্ধ মাসের পর মাস চলতে পারে। লেবানন, সিরিয়া, ইয়েমেন সহ পুরো অঞ্চল জড়িয়ে পড়তে পারে। চাপের মুখে আলোচনার পথ খুলতে পারে, তবে সম্ভাবনা কম। ইরান যুদ্ধ শুধু একটি সামরিক সংঘাত নয়, এটি একটি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা হতে পারে। এবং ইরান অলরেডি পেট্রোডলারে আঘাত করে দিয়েছে, তার ভিত নাড়া দিয়ে দিয়েছে। এই যুদ্ধ প্রমাণ করছে শক্তির ভারসাম্য বদলাচ্ছে। মার্কিন আধিপত্য চ্যালেঞ্জের মুখে এবং বিশ্ব ধীরে ধীরে একটি বহুমেরু বাস্তবতার দিকে এগোচ্ছে। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।